নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষিকা। আজ আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলা কবিতা। আমাদের আজকের পাঠ্য কবি জীবনানন্দ দাশ রচিত তিমির হননের গান। আমরা তিমির হননের গান এই কবিতাটি তো পড়ব। কবিতাটি আমরা কোথা থেকে পেলাম আমাদের পাঠ্যে, সেই উৎসমূলে চলো তোমাদের নিয়ে যাই। এই কবিতার উৎস সাতটি তারার তিমির, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। আমরা দেখি কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দে কবিতা পত্রিকায়, এবং পরবর্তীতে বন্ধু হুমায়ুন কবিরকে তিনি উৎসর্গ করেন। এই সাতটি তারার তিমির 1948 অর্থাৎ স্বাধীনতার 1 বছর পরে এই সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থে কবিতাটি সংকলিত হয়েছিল। আমরা পাশেই দেখতে পাচ্ছি সেই কবিতা কাব্যগ্রন্থের যে প্রচ্ছদ, সাতটি তারার তিমির। দেখো, 7টা তারা আঁকা আছে, কবি জীবনানন্দ দাশের নামটিও রয়েছে। এবং 7টি তারার তিমির এই কাব্যগ্রন্থটি যখন প্রকাশিত হয়েছিল তখন তার প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায়। 7টি তারার তিমির শুনলে আমাদের কেমন লাগে, তাই না? যে আমরা তো জানি অত্রি, অঙ্গিরা, ক্রতু, পুলস্ত, পুলহ, মারীচি, বশিষ্ঠ, এরকম 7 জন ঋষির নামে আমাদের আকাশে দেখেছি 7টি তারা, যাকে সপ্তর্ষি মণ্ডল। আমার ছেলেমেয়েরা ভূগোল তো তোমরা সকলেই পড়েছো, আমরা ছোট থেকে পড়েছি। সেই সপ্তর্ষি মণ্ডলকে দেখতে কেমন মনে পড়ে? জিজ্ঞাসা চিহ্নের মতন, অনন্ত জিজ্ঞাসা। তারা আমরা জানি স্বয়ং প্রভু, নিজের আলো আছে তার, কিন্তু দূরের আকাশে ওই যে জিজ্ঞাসা চিহ্ন, সেই 7 জন ঋষি, আলোকের উৎস 7 জন ঋষি, মানুষের জ্ঞান, মানুষের পাণ্ডিত্য, মানুষের দর্শন, চেতনা, সেই 7 জন ঋষির নামে যে তারাগুলি অঙ্কিত, তারা যেন আমাদের জীবনযাত্রাকে প্রশ্ন করে যায়। কি অসামান্য নামকরণ! 7টি তারা, তারা তিমির বা অন্ধকার দূর করতে পারছে না। এ তো গেল কাব্যগ্রন্থের কথা। আমাদের আজকের পাঠ্য তিমির হননের গান। তিমির অর্থাৎ অন্ধকার, তাকে হনন অর্থাৎ হত্যা বা বিনাশ। এবং আমরা আশ্চর্য হয়ে দেখি যে কবি এই কবিতার নাম রেখেছেন গান। কেন, সেটা আমরা নিশ্চয়ই পরে জানবো। তার আগে আমরা চলো জেনে নিই কবি জীবনানন্দ দাশ সম্পর্কে। দেখো, একেবারে ডান দিকে কবির নিজের হাতে স্বাক্ষরিত নিজের নাম জীবনানন্দ দাশ, এবং তার একটি আলোকচিত্র এখানে রয়েছে। কবি পরিচিতি একটু জেনে নিই চলো। বিংশ শতাব্দীর প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। কবি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। জীবনানন্দের মা কুসুম কুমারী দাস, তিনিও কবি। তার সুপরিচিত কবিতা আদর্শ ছেলে, তোমাদের হয়তো মনে পড়বে তার 2-1টি লাইন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। দেখো, তার নিজের সন্তান সত্যি আজও আমাদের মধ্যে বেঁচে গেছেন, তার কথায় না বড় হয়ে কাজে বড় হয়েছেন। তিনি এমন করে আমাদের ভাবতে শিখিয়েছেন। প্রধান রবীন্দ্রোত্তর কবি আমরা তাকে বলি। রবীন্দ্রনাথের পরে যারা কবিতা লিখেছেন তাদের মধ্যে অন্যতম প্রধান তিনি। জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক, বিএম কলেজ থেকে আইএ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ ও ইংরেজিতে এমএ পাশ করেন। আইন কলেজে ভর্তি হলেও শেষ পর্যন্ত তিনি পরীক্ষা দেননি। কলকাতার সিটি কলেজে 1922 সালে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন এবং পরে 1929 সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজে যোগ দেন। কিন্তু কিছুদিন পরেই চাকরি ছেড়ে কলকাতায় চলে যান। বারংবার চাকরি পরিবর্তন করার পর সবশেষে হাওড়ার গার্লস কলেজে তিনি অধ্যাপনা করতেন। জীবনানন্দের কাব্যচর্চা শুরু অল্প বয়স থেকেই। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয় 1927 সালে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। তার
প্রথম কাব্যে কবি নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। রূপসী বাংলা কাব্যগ্রন্থে যেভাবে আবহমান বাংলার চিত্ররূপ সৌন্দর্য প্রকাশিত হয়েছে, তাতে তিনি রূপসী বাংলার কবি হিসেবে খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি এবং অন্নদাশঙ্কর রায় শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। রবীন্দ্রনাথ তাঁর কবিতাকে চিত্ররূপময় অভিধা দিয়েছিলেন। এছাড়াও আমরা বলতে পারি যে জীবনানন্দকে তিমির হননের কবিও বলেন আধুনিক কবিতাবেত্তারা, আলোচকেরা। এরপর আরেকটু জেনে নি তাঁর সম্পর্কে। জীবনানন্দ দাশ একজন কাল সচেতন ও ইতিহাস সচেতন কবি। জীবনানন্দের কবিতা বহুমাত্রিকতায় এতটাই ঋদ্ধ যে আশা আর নৈরাশ্য, অন্তর্মুখিতা বা বহির্মুখিতা, জীবন ও মৃত্যুর আলো আঁধার, এই সব কিছুই তাতে খুঁজে পাওয়া যাবে। আলো আঁধারি সঙ্গম থেকে তার কবিতায় জেগে ওঠে এক বিচিত্র উদ্ভাসন। তার কবিতায় বহুবার দেখি আলোর উৎসার অনিবার্য, কারণ জীবন্ত নৈরাজ্য নৈরাশ্যের পরিণামী ব্যঞ্জনার অন্তিম অন্ধকার নয়, সে তিমির বিনাশী। কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলি আমরা জেনে নিই কয়েকটির নাম: ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। কবিতা ছাড়াও তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন। জীবনানন্দ দাশ 1955 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন। পরে ওই সালেই 22শে অক্টোবরে প্রয়াত হন কবি। আমরা আজ যে কবিতাটি পড়ব, তিমির হননের গান, সেই কবিতায় তাকে কেমন করে পাবো চলো একটুখানি জেনে নি। পাঠ্য কবিতার কবি জীবনানন্দ দাশ। শুধু সেই কবিতাই নয়, জীবনানন্দের মনোভাব, কাব্য মনোভাব একটু জেনে নি। পাঠ্য কবিতার কবি জীবনানন্দ। আলোক সন্ধানী জীবনানন্দের বিশ্বাস পৃথিবীর এই দূষিত রূপ বদলে যাবে। নচিকেতা, জরাথ্রুস্ট, অ্যাঞ্জেলা, রুশো, লেনিন প্রমুখ পূর্বসূরিদের স্বপ্ন এক না একদিন সফল হবেই। কবির এই বিশ্বাস বোধ সুদৃঢ়। অন্য একটি বহুখ্যাত কবিতায় জীবনানন্দ লিখেছিলেন, সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। আলোক পিয়াসী কবির আশা মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় আলো আর মাধুর্যে ভরে যাবে। সে স্বপ্ন শুধু স্বপ্ন নয়, তা প্রগাঢ় জীবনবোধের এক স্বতন্ত্র অস্তিত্বের কথাই ঘোষণা করে। কবি বিশ্বাস করেন, যুদ্ধবাদীদের রক্তপাত সত্য হলেও শেষ সত্য নয়। সমকালীন বিশ্বব্যাপী জীবন সংকট, উৎকণ্ঠা ও উদ্বেগের কাতর অধ্যায়, রণরক্ত, হিংসা, সফলতার আগ্রাসী পটভূমি ইতিহাস সচেতন কবির কাব্যে রচনা করেছে কৃষ্ণবর্ণ জীবনের পটভূমি। তিমির শব্দটি তারই দ্যোতক। আলো ও অন্ধকার জীবনানন্দের কবিতায় এক বিশেষ দোতনা নিয়ে এসেছে। তিমির গহন অন্ধকারের মধ্যেও তিমির বিনাশী হতে চেয়েছেন তিনি। বলেছেন, আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। এ প্রসঙ্গে আব্দুল মান্নান সৈয়দের বক্তব্য যথেষ্ট প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, জীবনানন্দের আসল লড়াইটা কিন্তু অন্ধকারের বিরুদ্ধেই, বলা যেতে পারে অন্ধকার সৃষ্টির প্রক্রিয়ার বিরুদ্ধেই। জীবনেই যে জীবনের শেষ নয়, দেহ সর্বস্ব মানুষ নই আমরা, দেহাতীত এক সত্তা আমাদের মধ্যে অন্তর্লীন থাকে। বিভৎস অন্ধকার নয়, তিমির বিনাশী অপূর্ব আলোয় স্নাত হতে চান কবি। আমরা আজকের কবিতাটির
নামকরণ তথা কথাসার একটু জেনে নেব কবিতা পড়ার আগেই, যাতে কবিতাটি পড়তে আমাদের সুবিধা হয়। জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতাটির নাম ব্যঞ্জনাধর্মী। সৃষ্টির আদিতে প্রাণ প্রকৃতির আশ্রয়ে বিকশিত হয়েছিল। আদিম যুগের মানুষ ছিল প্রকৃতিচারী। প্রকৃতির অনাবিল সাহচর্যে তারা জীবন বোধের শিক্ষা নিয়েছিল। জলে স্থলে মানুষ পেয়েছে সমর্পণের আনন্দ। আকাশের উদারতা তাকে প্রাণিত করেছে। প্রকৃতির নির্মলতা থেকে মানুষ খুঁজে নিয়েছে ভালোবাসার উত্তরাধিকার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পৃথিবীর নগর জীবনের জটিলতা এবং যান্ত্রিকতায় বিপন্ন। এখানে আমার ছেলে মেয়েদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই কবিতাটি লেখা হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। বললাম যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। আমরা সকলে ইতিহাস পড়েছি, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 এই সময় পর্ব ধরে চলেছিল এবং সমস্ত পৃথিবী তখন একেবারে তোলপাড়, ভয়াবহ হাহাকার চারদিকে। রবীন্দ্রনাথ লিখেছিলেন সভ্যতার সংকট। সেখানে তিনি বলেছিলেন যে কিভাবে মানুষের মানবিকতা বিপন্ন। লিখেছিলেন তার একটি কবিতায়, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। যে কবি আজীবন বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, সেই রবীন্দ্রনাথ পর্যন্ত মানুষের মানবিকতার এই অবক্ষয় দেখে চিন্তিত ছিলেন। আলোর উত্তরণের পথ তিনিও খুঁজেছিলেন। আমরা দেখেছি তার পরবর্তী এই অন্যতম প্রধান কবি জীবনানন্দ, তিনিও কিন্তু উত্তরণের পথ নির্দেশ করেছেন আমাদের এই তিমির হননের গান কবিতায়। নামকরণ বা কথাসার পড়তে পড়তে এইটুকু আমরা স্মরণ করব। তারই সঙ্গে স্মরণ করব যে 1943 সালে মানুষের সৃষ্ট, মানুষের লোভ লালসায় সৃষ্ট কালোবাজারিতে নেমে এসেছিল দুর্ভিক্ষ। তা শুধু প্রকৃতির অভিশাপ নয়, মানুষের অতিরিক্ত লালসা এইভাবে সম্ভব করেছিল সেই দুর্ভিক্ষকে। আর 1942-এর ভারত ছাড়ো আন্দোলনেও তখন আমাদের দেশ খুব রাজনৈতিকভাবেও বিপন্ন ছিল। সেই সময় মানুষের মনে শান্তি সুখ কিছুই ছিল না। সেই সময় কবি বসে লিখছেন তিমির হননের গান। এগুলো আমাদের মাথায় রাখতে হবে কবিতা পড়ার সময়। তো আমরা দেখি কি বলছেন যে কবি তার কবিতায় তিনি দেখাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসময়ে পৃথিবীর নগর জীবনের জটিলতা এবং যান্ত্রিকতায় বিপন্ন। জীবনযাপনের সেই সরল প্রকরণগুলি মৃতপ্রায়। তারপরেও নাগরিক মানুষ কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে চায় তার জীবনযাপনের স্বাভাবিকতাকে। বলছেন সূর্যালোক নেই, তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। মানুষের সভ্যতা মানুষের ঈর্ষা লালসাতেই ক্ষত বিক্ষত। লঙ্গরখানায় ভিড় করেছে বুভুক্ষু মানুষের দল। নিরুত্তর ফুটপাতে নক্ষত্রের জ্যোৎস্নায় মানুষ ঘুমায় কিংবা মরে যায়। এরপরেও থাকে মধ্যবিত্ত আত্মকেন্দ্রিক সমাজ, যে সভ্যতার এই অন্তহীন বেদনার পথকে বেদনাহীন ভাবে সূর্যালোককে প্রজ্ঞাময় মনে করে হাসে। অন্ধকারের প্রতি এই সচেতন প্রতিক্রিয়াহীন উদাসীনতা কবির কাছে তিমির বিলাস। কিন্তু মানুষের ধর্ম তো তিমির বিলাসিতা হতে পারে না। কবিতায় উচ্চারণ করেন আমরা তো তিমির বিনাশী হতে চাই। আর কবিতার একেবারে শেষ লাইনে তার তার অত্যন্ত গভীর বিশ্বাস থেকে তিনি সঙ্গে সঙ্গে উচ্চারণ করেন আমরা তো তিমির বিনাশী। এই স্থির ঋজু প্রত্যয় তার, এই ঋজু প্রত্যয় এবং আকাঙ্ক্ষা পূরণে নামকরণটি সার্থক বলে আমরা মনে করতে পারি। আমরা এইবারে কবিতায় চলে যাই। তিমির হননের গান, জীবনানন্দ দাশ। কবিতাটি একটু পড়ব। তার আগে তোমাদের বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালে স্বার্থপর শোষক শ্রেণীর আগ্রাসনে কেমন করে আমাদের দেশে সাধারণ জনজীবন বিপন্ন হয়েছিল। বিশেষত নিম্নবিত্ত যে সমস্ত শ্রেণী, গ্রামের মানুষ, ধানই যাদের ধন,
তারা কিভাবে লুণ্ঠিত হয়েছিলেন, সেই সময় বসে কবি লিখছেন এই তিমির হননের গান। সমকালীন সমাজ বাস্তবতার ছবি, তিমির অন্ধকারের ছবি, মানব মনের এই অন্ধকার এবং তার থেকে উত্তরণের কথা। আমি বলছিলাম যে তিমির হননের গান, এই হচ্ছে কবিতার নাম। তোমাদের মনে হতে পারে যে গান কেন, কবিতা, তাহলে গান কেন? আমরা যখন কিছু পড়ি, তোমরা তো বড় হয়েছো, নিশ্চয় মিলিয়ে পড়ো তোমাদের অভিজ্ঞতার সঙ্গে, তোমাদের এতদিন ধরে পড়ে আসা বিভিন্ন জিনিসের সঙ্গে। তো আমাদের মনে পড়বে হয়তো যে আমরা দশম শ্রেণীতে পড়েছি কবি জয় গোস্বামী, এই সময়ের বলা যায় সর্বশ্রেষ্ঠ কবি, বর্তমানে জীবিত সর্বশ্রেষ্ঠ কবি জয় গোস্বামী। তিনি তার কবিতায় বলেছেন, সেই যে অস্ত্রের বিরুদ্ধে গান তোমরা পড়েছ, সেখানে ছিল গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমাকে নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। গানের কাছে আত্মসমর্পণ করেছেন কবি। আর যে কবিকে আমরা মাথায় করে রাখি, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনিও কিন্তু তার গান দিয়েই আমাদের সমস্ত কিছু দ্বার খোলাতে চেয়েছেন, মনের অন্ধকার খোলাতে চেয়েছেন। গান একেবারে প্রথম যখন মানুষের প্রথম সভ্যতার আলো দেখছিল, সেই সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীর সব দেশে, সব ভাষায়, সব কালে মায়েরা গান দুলিয়েই ঘুম পাড়ান তাদের নবজাতিকাকে। গান আমাদের সব থেকে বেশি আকৃষ্ট করে। গানের মতো এমন মরমী প্রলেপ আর হয় না। তাই জীবনানন্দ তার এই কবিতার নাম রেখেছেন তিমির হননের গান, যা ধ্রুবপদের মতো ফিরে ফিরে আসবে চেতনায়, এই আকাঙ্ক্ষা হয়তো ছিল তার। আমরা দেখি কি লিখছেন তিনি। কবিতাটি পড়ি। কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। কি বলছেন কবি? বলছেন কোনো হ্রদে, কোনো এক নদীর ঢেউয়ে, অর্থাৎ প্রাণের প্রকাশ প্রথম তো জলেই হয়েছিল। বিজ্ঞান আমরা সকলেই এইটুকু অন্তত পড়েছি যে জানি যে এই যে পৃথিবীর জলস্থলের মধ্যে আজ যা আমরা বিভেদ দেখি, একসময় সবটুকুই উত্তপ্ত গলিত লাভা ঠান্ডা হয়ে হয়ে জল হয়েছিল, এবং প্রাণের প্রকাশ এই স্থলে নয়, জলভূমিতে ঘটেছিল। হতে পারে তা এককোষী জীব, কিন্তু তবুও প্রাণের প্রথম স্পন্দনটি জেগেছিল জলের মধ্যেই। আর কবিও বলছেন যে সেইখানেই প্রথম আমাদেরও যেন প্রাণ প্রথম। সত্যি তো, আমরা তো সেই এককোষী থেকে বহুকোষী জীবে এসেছি। গাছপালাই হোক আর জীব জগতই হোক, তারা সবই সেই এককোষী জীব থেকে, এককোষী প্রাণ থেকে এসেছে। কোনো এক হ্রদ, নদীর ঢেউ বা সমুদ্রের জল, পৃথিবীর সমস্ত জলভাগকে একাকার করে বলছেন যে তখনই সেখানেই সৃষ্টি হয়েছিল। আমি বলবো আমার ছেলে মেয়েদের রবীন্দ্রনাথের সোনার তরী থেকে সমুদ্রের প্রতি এই কবিতাটি একবার মিলিয়ে পড়ে নিও তোমরা। বই যাদের আছে দেখতে পারো, তোমাদের মোবাইলেও তোমরা সার্চ করে দেখতে পারো। এই কবিতাটি পড়লেও তোমাদের মনে হবে রবীন্দ্রনাথও কিন্তু প্রায় একই ধরনের কথা লিখেছিলেন, যে যখন সমুদ্রের সঙ্গে আমি প্রাণের প্রাণ হয়ে মিশেছিলাম, সেই সময়কার কথা। বসুন্ধরা, সমুদ্রের প্রতি, এই কবিতাগুলো তোমরা একবার মিলিয়ে পড়ে দেখে নিতে পারো। তো সেখানে বলছেন যে পরস্পরের সঙ্গে দুদণ্ড জলের মতো মিশে, সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। এই জায়গাটা আমাদের মনে হয় জীবনের আলোড়ন জীবনকে কি করে শিখবে। তার আগেই দেখো শতাব্দীর সূর্যের কাছে বলেছেন। সেই যে শতাব্দীর সূর্যের কাছে, সেই জীবনের উত্তাপ স্ফূর্তি, সেই বহু বহু শতক আগে সূর্যের আলো না থাকলে তো প্রাণের প্রকাশ বিকাশ কোনোটাই সম্ভব হতো না। তাই সূর্য আমাদের জীবন শিখিয়েছিল। সেই সূর্যের আলোর কাছে জলের মধ্যে আলোড়িত হতে হতে, কারণ জীবন মানেই স্পন্দন, বাঁচা মানেই, বেঁচে থাকা মানেই আলোড়িত হওয়া। যা কিছু স্থির নিস্তব্ধ হয়ে থাকে তা আসলে মৃত্যুর প্রকাশ। তার মানে এই নয় যে আমরা চুপ করে বসে থাকলে আমরা মৃতবৎ। হ্যাঁ,
অনেক সময় যদি আমরা কোনো কিছুতেই সাড়া না দিই তাহলে মানুষ আশঙ্কা করবে বই কি, কারণ জীবন মানে প্রাণের স্পন্দন। তাই বলছেন সেই জীবনের আলোড়ন সে কি শিখে নিতে চেয়েছিল, হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল, বাঁচা কেমন সেই অনাবিল জীবনকে শিখে নিতে চেয়েছিল। প্রকৃতির কোলে ওতপ্রোত মানুষ সে শিখে নিতে চেয়েছিল। এখানে দুদণ্ড জলের মতো মিশে, দণ্ড মানে 24 মিনিটে এক দণ্ড হয়, এখানে সেভাবে ঠিক বলা হয়নি, অত আক্ষরিক অর্থে তোমরা ধরো না। দুদণ্ড মানে একটুখানি সময়, একটু সময়, এই বৃহত্তর জীবনের মধ্যেই যে এতদিন আমরা বেঁচে আছি, কত হাজার হাজার বছর, সেই কত লক্ষ বছরের মধ্যে ওইটুকু সময় যখন প্রথম প্রাণ সৃষ্টি এবং জীবনকে চিনতে শেখা, জানতে শেখা, সেই সময়টুকু বড় অল্প, তাই সেটাকে দুদণ্ড বলেছেন। অন্যত্র এইখানে সূর্যের নামে একটি কবিতায় কবি জীবনানন্দ বলেছেন, একদিন সৃষ্টির পরিধি ঘিরে কেমন এক আশ্চর্য আভা দেখা গিয়েছিল। আশ্চর্য আভা, ওই সূর্য, শতাব্দীর সূর্য, সে আশ্চর্য, কারণ তার মতো আর কেউ নেই জীবন সৃষ্টি এবং রক্ষায়। সূর্য সত্যি আমাদের কাছে, আমরা সূর্যের কাছে ঋণী। সেই জীবনটা কেমন যা শিখে নিতে চেয়েছিল আমাদের সেই সময়কার জীবন। বলছেন, অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। খেয়াল করো কি বললেন, আকাশের মতো চোখ নিয়ে, চোখ অবারিত, উদার, অসীম। আকাশ মানে যার কোনো সীমা নেই, সেই সৃষ্টির অনাবিল উদারতাই ছিল আমাদের চোখে, চোখের চাওয়ায় আমাদের সেই অনাবিলতা ছিল, সীমাবদ্ধতা ছিল না, একের সঙ্গে অপরের মিলনে কোনো বাধা ছিল না। তাই আমরা হেসেছি, আমরা খেলেছি, যা ছিল স্বাভাবিক প্রাণের প্রকাশ। এই হাসি খেলা সমস্ত একজন শিশু যেমন নির্দ্বিধায় করতে পারে, তেমনি কি আমরা এখন পারি? পারি না, কারণ জীবন জটিল হয়ে গেছে। তো সেই জন্য বলছেন, সেই সময় আমরা ভেবেছিলাম স্মরণীয় উত্তরাধিকার। এই উত্তরাধিকার কি? আমাদের বাবা ঠাকুরদার থেকে, মা ঠাকুমার কাছ থেকে যে জীবন আমরা পেয়েছি, সে আমাদের স্মরণীয় উত্তরাধিকার। তেমনি আমাদের পূর্বপুরুষরা যেভাবে অনাবিল জীবনে, প্রকৃতি লালিত জীবনে বেঁচেছেন, সেটাও অনাবিল জীবন, সেই উত্তরাধিকার তাই স্মরণীয়। এবং তাতে কোনো গ্লানি ছিল না, গ্লানি মানে মনের মালিন্য, কোনো মলিনতা ছিল না, লোভ হিংসার অন্ধকার ছিল না, স্বার্থপরতার আবিলতা ছিল না, জীবন তার স্বভাব ছন্দে প্রবাহিত ছিল সেদিন। তাই আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। খেয়াল করো, কবি বলছেন আমরা ভালোবেসে যাই, আমরা ভালোবাসি, তা নয়, বলছেন আমরা ভালোবেসে গেছি। কবে? একদিন। অর্থাৎ এই একদিন স্মরণীয় অতীত, তা বর্তমান নয়। তোমাদের হয়তো মনে পড়বে যে যেভাবে আমরা রূপকথার গল্প বলি, এককালে এক রাজা ছিল, বা একদা এক রাজা ছিল। একদা, একদিন মানে কোনো একদিন, অর্থাৎ ভূতপূর্ব তার অস্তিত্ব। এখানেও তেমনি একদিন ভালোবেসে গেছি। মনে রেখো, কবিতার প্রতিটি শব্দ সুনির্বাচিত হয়, সব থেকে সংহত করে মনের ভাব প্রকাশ করে কবিতা। তাই কবিতায় কোনো শব্দকেই ফেলে দেওয়ার নয়, বিশেষত জীবনানন্দের মতো এমন কবি যিনি প্রতিটি শব্দই তার সুচয়িত, সুভাবিত। তাই এই যে একদিন ভালোবেসে গেছি, গভীর জীবন প্রীতি, জীবনোৎসারকে ঘিরে, সেই জীবনবোধ একদিন ছিল, অর্থাৎ কিনা আজ নেই। কি বলছেন এরপরে, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো, তবু তারার আলোর দিকে চেয়ে নিরালক। সেই সব রীতি, অর্থাৎ সেই সব রীতি রেওয়াজ, সেই যে জীবনধারা, সহজ জীবনধারা, জীবনের গতিপথ, সেটা কিরকম ছিল? সেই সব রীতি আজ কেমন? মৃতের চোখের মতো। মৃতের চোখে কি কোনো আলো থাকে? জীবন আকাঙ্ক্ষা থাকে? থাকে না তো। সে নিঃসাড়, নিষ্পন্দ, পৃথিবীর দেখা তার ফুরিয়ে গেছে, কিছু চাওয়ার নেই জীবনের কাছ থেকে, পৃথিবীর কাছ থেকে। তাই আজকের জীবন মৃতের চোখের মতো।
তারার আলোর দিকে চেয়ে নিরালোক, নিযুক্ত আলোক, নিরালোক অর্থাৎ যাতে কোনো আলো নেই, তারার আলোর দিকে চেয়ে। তোমরা মনে করতে পারো সূর্যও তো তারা, কিন্তু তাকে আমরা নক্ষত্র হিসেবে কতক্ষণ মনে রাখি। সূর্য আমাদের কাছে প্রাণদায়ী নক্ষত্র। আমরা মনে রাখি রাত্রের আকাশে যে মিটমিটে অনেক দূরে, বহু দূরে তারা দেখা যায়, সেই আলোকে তো আমরা পথ চলতে পারি না তেমন করে, খুব আবঝা আলো। তবু মানুষের বর্তমান যান্ত্রিক নাগরিক যে জীবন, মানে কবি যে সময় লিখছেন সেই যান্ত্রিকতায় বিপন্ন জীবন, সে যেন মৃতের চোখের মতোই তারার আলোর দিকে চেয়ে থাকে। তার তো নিজস্ব আলো আর নেই, তাই সে তারার আলোর দিকে চেয়ে থাকে এবং সেই চোখ নিরালোক, তাতে কোনো আলোক নেই। এবং কেমন তা? হেমন্তের প্রান্তরের তারার আলোক সেই জের টেনে আজও খেলি। হেমন্তের প্রান্তরের তারার আলোক। হেমন্ত, হেমন্ত সম্পর্কে কবি জীবনানন্দের বিশেষ ভাবনা ছিল। তাকে হেমন্তের কবি বলি আমরা। তিনি বলেছিলেন প্রথম, হেমন্ত ফুরায় গেছে পৃথিবীর ভাঁড়ার থেকে। এখন তো আমাদের দেশে গরমকালটাই বেশি, তাই না? গ্রীষ্মপ্রধান আমাদের দেশ। আমরা যে ষড় ঋতু শিখেছিলাম ছোটবেলায় যত্ন করে, তার মধ্যে গ্রীষ্মই প্রধান দেখি আর কিছু কিছু বর্ষা দেখি। শীতও বড় সংক্ষিপ্ত হয়ে গেছে। হেমন্ত এই শীত আর তার আগের ঋতু, শরৎ, তারপর হেমন্ত, তারপর শীত। শরৎ আর শীতের মাঝখানের হাইফেনটুকু হেমন্ত ঋতু। কার্তিক অগ্রহায়ণ এই 2 মাস হেমন্তকাল। তো সেই সময়টা আমরা নভেম্বর ডিসেম্বর যেমন চিনি, তেমন ভাবে কিন্তু অক্টোবর নভেম্বর মোটামুটি কার্তিক অগ্রহায়ণ মাস আমরা তেমন করে চিনি না তাকে। কেননা সেই মৃদু শীত, সেই ফসল কাটার গান এখন আর তেমন করে নাগরিক মানুষকে ছোঁয় না। তাই বলছেন, তাই আমরা ভুলে গেছি হেমন্ত কেমন। সেই কার্তিক অগ্রহায়ণ মাসে গ্রামে গ্রামে ফসল কাটা হয়। ফসল কাটবার পর শূন্য ক্ষেত পড়ে থাকে, আর সেখানে প্রাক শীতের কুয়াশা ঘনিয়ে আসে সন্ধেবেলায়। তখন তাকে সেইখানে বসে যদি তারার দিকে তাকানো যায়, তখন দেখা যায় সেই আলোগুলো আরো দূরের তারা আরো আবঝা মিটমিটে হয়ে আসে। তো সেজন্য কবি এখানে বলছেন হেমন্তের প্রান্তরের তারার আলোক, অর্থাৎ সে যেন ঝাপসা। হেমন্তের প্রান্তরে, ওই ধান কাটা মাঠে, শস্য কাটা মাঠে, কুয়াশা ঘনানো মাঠে যেমন করে তারার আলোক আবছা হয়ে আসে, তার আভাসটুকু মাত্র দেখা যায়, ঠিক সেই রকম এখন যেন সভ্যতার অবস্থা, যে কুয়াশাচ্ছন্ন। মানুষের সভ্যতার মতোই সে শুষ্ক, রিক্ত, শূন্য প্রান্তর। তাই হেমন্তের প্রান্তরের তারার আলোক সেই জের টেনে আজও খেলি। কোন জের? জের মানে রেশ। কোন জের? সেই যে একদিন আমরা হেসেছিলাম, খেলেছিলাম, শতাব্দীর সূর্যের কাছ থেকে অনাবিল জীবন তৃষ্ণা তাকে আমাদের গ্রহণ করতে, জীবনকে শিখতে চিনিয়েছিল, সেই অনাবিল জীবনের জের টেনে এখনো আমরা খেলি, এখনো আমরা হাসি। সূর্যালোক নেই, স্পষ্টত বলছেন সূর্যের আলোক আর নেই। এই তো আক্ষরিক অর্থে সূর্যালোক নয়। বুঝতেই পারছো যে জীবনানন্দ যে সূর্যালোকের কথা বলছেন তা মানুষের মনের আলো, স্বতঃপ্রণোদিত যে আলো, মানুষের সভ্যতার যে ইতিবাচকতা তার নেই। তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি। আমরা আমাদের ওই স্মৃতিতে ফিরে যাই এবং মনে করি যে সেদিন কেমন ভালো ছিল, সেদিন কত ভালো ছিল। অর্থাৎ বিগত দিনের যে সূর্যালোক, যে আনন্দময় জীবন, তা মনে করে আমরা হাসি, আমরা আনন্দ পাই। এখানে আমরা আবারও মনে করব রবীন্দ্রনাথের কবিতার একটি অংশ, অন্তর হতে আহুরি বচন, আনন্দ লোক করি বিরোচন, সংসার ধুলি জালে। সংসারের এই ধুলি মালিন্যতায় আমরা মানুষ তাই সম্পূর্ণভাবে নেতিবাচকতাকে আঁকড়ে না ধরে, হতাশায় নিজেদের না বিলিয়ে দিয়ে আমরা মনের ভেতর থেকে আমাদের বচন, আমাদের অন্তরের বাণী দিয়ে আমরা আনন্দলোক বিরোচন করি। সে কথা বলেছিলেন রবীন্দ্রনাথ। আর কবি জীবনানন্দ বলছেন সূর্যালোক মনোরম মনে হলে হাসি। আমাদের মনে হয় সূর্যালোক বড় সুন্দর ছিল, সেটা মনে করে, সেই স্মৃতি মনে করে হাসি। তার জের টেনে আমরা বাঁচি। নাগরিক জীবনের যে ধুলি মালিন্য, যে গ্লানি, ওই যে মন্বন্তর, ক্ষুধা, মানুষের হিংসা, মানুষের স্বার্থপরতা, যে দৈন্য,
সেই সার্বিক দৈন্য, সেই পঙ্কিলতা, সেই যুদ্ধ, তার যে ক্লান্তি, তার যে গ্লানি, যে বিভৎস যে একটা মনের ভাব, সেই সময় মানুষের সমস্তকে ভুলে 1943 সালের মানুষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন মানুষ, তাদের জীবন বাস্তবতার ছবি এঁকেছেন এখানে কবি, যে সূর্যালোক মনোরম মনে হলে হাসি। যতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ, শতই মানে স্বাভাবিকভাবে, বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্যে ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে। খুব কঠিন সময়ের কথা বললেন কবি। বলছেন যে সেই বিষাদ, যে একদিন ভালো ছিলাম আজ ভালো নেই, তা তো আমাদের বিমর্ষ করে। সেই বিষণ্ণতার থেকেও আরো বড় বিপর্যয়, আরো বড় বিষণ্ণতা আছে, কি? আরো বেশি কালো কালো ছায়া। কালো কালো ছায়া কিসের? তোমরা হয়তো জানো, ইতিহাস যারা পড়েছো, সকলে আমরা পড়েছি, আমরা জানি এটুকু ইতিহাস, যে ওই সময়ে যে 1943 সালে যে দুর্ভিক্ষ, ওই যুদ্ধের সময় আমরা তো ঔপনিবেশিক রাষ্ট্র ছিলাম তখন, ইংরেজ শাসকেরা বেশি দামে আমাদের পণ্য শস্য কিনে নিতেন এবং যুদ্ধবাজ যারা যুদ্ধ করছেন সেখানে পাঠিয়ে দিতেন বেশি দামে কিনে। ফলে সাধারণ মানুষ বেশি দামে, যারা জোতদার, একটু বেশি জমি জায়গা শস্য যাদের কাছে আছে, তারা মজুত যেসব শস্য তা দ্বিগুণ তিনগুণ দামে তাদের কাছে বিক্রি করে দিত। ফলত যে মানুষেরা গরিব মানুষ, তথাকথিত নিম্নবিত্ত শ্রেণী, বিশেষত গ্রামের মানুষ, যাদের ফসল উঠলে তবে তারা টাকা পায় হাতে, তাদের কাছে অত বিপুল অর্থ ছিল না। শহরের মানুষও তেমন ছিলেন, নিম্নবিত্ত মানুষ। তারা, গ্রামের মানুষ শহরে চলে এসেছেন। আমরা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় দেখতে পাই, স্বাগত কবিতায় গ্রাম উঠে এসেছে শহরে। তেমনি প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতাতেও দেখতে পাই সেই ছবি, যে পথে পথে, নগরের পথে পথে মানুষ শুধু ফ্যান দাও করে চিৎকার করছে, এবং ফ্যানটুকু না পেয়ে অন্য তো দূরের কথা, দ্বারা পথে পথে মরে যাচ্ছে। কালো কালো ছায়া, মানুষের সৎ ভাই চাই শুধু ফ্যান, এ কথা প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন। তবু যেন সভ্যতার ভাঙে না কো ধ্যান। আমরা একটু মিলিয়ে দেখে নেব সমসময়ের কবি, সাহিত্যিক, শিল্পী, তাদের মনোভাব, তাদের সৃষ্টির মধ্য দিয়ে। চলো একটু দেখে নি সমসাময়িক জীবনের সাক্ষ্য। দেখো, বাঁদিকে আমরা ফ্যান কবিতার অংশ বিশেষ একটু দেখছি, আর ডান দিকে দেখছি দুটি ছবি, শিল্পী চিত্তপ্রসাদ তাঁর আঁকা, যেসব চিত্তপ্রসাদ ভট্টাচার্য তাঁর আঁকা ছবি। ওই যে কালো কালো ছায়া, দেখো ক্ষুধাতুর শিশু, সে রাস্তায় ওভাবে দাঁড়িয়ে রয়েছে, এবং মেয়েরা সন্তান কোলে এভাবে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, তেমন ছবি এঁকেছেন। আর সমসাময়িক জীবনের সাক্ষ্য সেভাবেই ধরা রয়েছে প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায়। তোমাদের জন্য অল্প একটু অংশ আমি এনেছি, ইচ্ছা করলে তোমরা লিখে নিতে পারো, মিলিয়ে পড়তে পারো। প্রেমেন্দ্র মিত্র লিখছেন, নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব, ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয়, যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রুপ বিকৃত, তবু তারা নড়ে চড়ে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায়, উচ্ছিষ্টের আস্তা কুঁড়ে বসে বসে ধোঁকে আর ফ্যান চায়। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে ওই যে কালো কালো ছায়া, যা সমস্ত বিষণ্ণতাকে ছাপিয়ে আরো বিষণ্ণ করে তুলেছিল সমগ্র মানুষ, যাদের সংবেদনশীল মানুষ, তাদের, সেই কালো কালো ছায়া কিসের? এই মানুষের অমানুষিক কষ্টের, যন্ত্রণার। এখানে জীবনানন্দ বলছেন লঙ্গরখানার অন্ন খেয়ে। এই লঙ্গরখানা কি? আর্ত মানুষের, দুর্গত মানুষের জন্য বিনা পয়সায় যেখানে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়, সেটা যে খুব সুখাদ্য তা নয়। ওই ফ্যানে ভাতে জলে মিশিয়ে কোনো রকমে দেওয়া হয়, হয়তো যতক্ষণ মানুষ খেতে পারবে তাই মানুষ খেয়ে নেয় কষ্ট করে। তো সেই আপৎকালীন স্থান,
দুর্গত মানুষের জন্য, সে বন্যা দুর্গত হতে পারে, দুর্ভিক্ষ দুর্গত মানুষ, তারা বিনামূল্যে সেখানে তাদের জন্য অন্ন বিতরণ করা হয়। তো দেশের সাধারণ উৎপাদক শ্রেণী, যারা কৃষক শ্রেণী বা শ্রমজীবী শ্রেণী, তারা নিরন্ন অসহায় হয়ে পড়েছিল এই সময়, তারা এসে লঙ্গরখানায় অন্ন গ্রহণ করেছিল। লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে, এই জায়গাটা খেয়াল করো, আমি আন্ডারলাইন করতে বলবো ছেলে মেয়েদের, যে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব। মধ্যবিত্ত মানুষের বেদনা, তার মানে ওই যে কবি পরে বলবেন তিমির বিলাস, তাই। অর্থাৎ যারা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত শ্রেণী, তাদের তো একেবারে না খেতে পেয়ে মরার অবস্থা ছিল না, কিন্তু তারা যে সুখে স্বাচ্ছন্দ্যে ছিল সেই অবস্থা থেকে খানিকটা তারা অধঃপতিত হয়েছিল। সেইটা তাদের কাছে খুব চিন্তার বিষয় ছিল, যে কাল কি খাবো, পরশু কি খাবো, আমার ছেলে মেয়ের ভবিষ্যতে কি হবে, চাকরি পাবো কিনা, যে একটা গোছানো তাদের জীবন, তার থেকে তারা একটু ছিটকে পড়ছে, সেটা তাদের বিষণ্ণতা, সেটাই তাদের বিষণ্ণতার জায়গা। কিন্তু এই যে দলে দলে মানুষ না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, ফ্যান দাও বলে আর্তনাদ করছে, সেই আর্তনাদ তাদের কাছে মধ্যবিত্ত যে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, সেখান থেকে যারা বড় লোক, যারা উচ্চবিত্ত, তাদের এটা সহ্য করতে হয়নি, তারা এত দূর প্রাসাদে থাকে, সেখানে ওই চিৎকার পৌঁছয় না, বা সাধারণ মানুষ যেতেও পারে না। কিন্তু নগরের পথে পথে যারা ঘুরে বেড়াচ্ছে খাদ্য চেয়ে, পথে পাশে মরে যাচ্ছে, নর্দমা ড্রেনের থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, তাদের তো মধ্যবিত্ত মানুষ দেখতে পাচ্ছে দুবেলা, সেটাই তাদের বিষণ্ণতার কারণ, বিষাদের কারণ। এমন অশিষ্ট তারা অবস্থা তারা দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না। খুব ব্যঙ্গ করে কবি বলছেন যে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব, নিরাশার হিসেব, অর্থাৎ এই কেমন হলো, এই তো বেশ ভালো ছিলাম, এখন কেমন হলো, সেই নিরাশাকে তারা হিসেব দিয়ে গণনা করছে, তাদের লাভ ক্ষতি দিয়ে তারা গণনা করছে। সেই হিসেবকেও ডিঙিয়ে যাচ্ছে এই লঙ্গরখানার অসহায় নিরন্ন মানুষগুলি। তারা কি করছে, নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে, খেয়াল করো কিরকম দুটি আক্ষরিক অর্থেই একেবারে দুটো উচ্চতা দেখালেন। নর্দমা, আমরা যে সমতলে থাকি, সেখান দিয়ে যে মানে আমাদের পুঁতি গন্ধময় যা কিছু বর্জ্য যা বয়ে যায়, সেখান থেকে শূন্য ওভারব্রিজ। ওভারব্রিজ নাগরিক সভ্যতার প্রতীক, যান্ত্রিক সভ্যতার প্রতীক। সাধারণত মধ্যবিত্ত মানুষ চলাচল করেন, মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলেই করেন, কিন্তু সেই যে উচ্চতা, তা একাকার করে দিয়েছে কারা, যারা নিরন্ন অসহায় গরিব মানুষ, তারা অন্ন চাইতে চাইতে যেখানেই মানুষকে পাচ্ছে সেখানেই তারা উঠে যাচ্ছে। তাই নর্দমা থেকে তারা ওভারব্রিজ পর্যন্ত ছড়িয়ে গেছে। কেন? যে তারা সব জায়গায় তাদের হাহাকার, তাদের আকাঙ্ক্ষা, তাদের তৃষ্ণা, জীবন তৃষ্ণা পৌঁছে দিচ্ছে। এবং বলছে শূন্য ওভারব্রিজ, অর্থাৎ এই যে সেতু, সমতল থেকে অনেক উচ্চে যে চলাচলের সেতু, তা শূন্য, সেখানে কোনো প্রাণের, এখানে শূন্য শব্দটাও প্রতীকী, যে সেখানেও তারা তো কিছু পাচ্ছে না, সেখানে গিয়ে মরছে, আবার নর্দমায় নেমে আসছে। নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে কারা? ওই অন্নহীন, ওই দুর্ভিক্ষ আক্রান্ত মানুষগুলি। তারা মধ্যবিত্তের উচ্চাকাঙ্ক্ষা আর তার থেকে সমূহ পতন, একবার নর্দমা থেকে উঠছে ওভারব্রিজে, ওভারব্রিজ থেকে আবার নর্দমায় তারা নেমে আসছে, এই সমূহ পতন। হ্যাঁ, তারপরে আকাশ ছুঁতে চাওয়ার যে ব্যর্থ চেষ্টা ছিল মানুষের, মধ্যবিত্ত মানুষের, সে যেন সমূহ পতিত হলো। এবং সেইখানে কি করছে তারা? ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে, নিরুত্তর ফুটপাত তোমরা একটা নিম্নরেখা দিতে পারো, আন্ডারলাইন করতে পারো। ফুটপাত নিরুত্তর, যার উত্তর নেই। ফুটপাতে তো মানুষ, ওই যে দেখলাম ফ্যান কবিতায় বলছেন প্রেমেন্দ্র মিত্র, যে ফুটপাতে বসে বসে ধোঁকে আর ফ্যান চায়। হ্যাঁ, তো সেই ফুটপাত পায়ে হাঁটার, পায়ে চলার পথ, সেখানে ওই নিরন্ন অসহায় মানুষ, যেখানে গাড়ি এসে তাদের চাপা দেবে না, সেখানে তারা বসে বসে ধুঁকছে আর কি করছে, ফ্যান চাইছে, খাদ্য চাইছে। কিন্তু সেই ফুটপাথের পাশেই যে বাড়িগুলি থাকে, ফুটপাথ সাধারণত বাড়ি এবং বড় রাস্তার মাঝখানের অংশটুকু, পায়ে চলাচলের পথ, সেখানে কেউ তাদের কোনো উত্তর দেয় না। তাই নিরুত্তর ফুটপাত, এই কথাটি, শব্দবন্ধটি যথেষ্ট তাৎপর্যমণ্ডিত। নিরুত্তর ফুটপাতে গিয়ে তারা কি করে? নক্ষত্রের জ্যোৎস্না, আবারও তীব্র ব্যঙ্গ। জ্যোৎস্না আমরা জানি উপগ্রহের হয়, নক্ষত্রের তো জ্যোৎস্না হয় না। তো নক্ষত্রের জ্যোৎস্না কেন বলেছেন? জ্যোৎস্না অবশ্যই মৃদু আলো, যা আমাদের
অনেক কবিদের কবিতার উদ্রেক করে, গানের উদ্রেক করে কারুর কারুর মনে, এবং আমাদের একটা সুখ সম্পদের স্মৃতি মনে করায়, আনন্দ মনে করায়। এখানে বলছেন নক্ষত্রের জ্যোৎস্না, নক্ষত্র থেকে তো জ্যোৎস্না আসে না, নক্ষত্রের আলোই তো অনেক দূরে, নক্ষত্রের আলোয় আমরা পথ চলতে পারি না, দূরেই মিটমিট করে তারা। তো তার থেকেও হালকা যে আলো, অর্থাৎ প্রায় অন্ধকার, সেই জ্যোৎস্নায় তারা ঘুমোতে বা মরে যেতে জানে। তাদের কি খালি পেটে ঘুম পায়? পায় না। আর তাদের অবসন্ন শরীর মন পথ চলতে পারে না, আর অন্ন ভিক্ষা করতে পারে না। তাই আসলে এই ঘুম তাদের চির ঘুম, তারা ঘুমোতে বা মরে যেতে জানে। তারপরে আবারও সেই প্রতীকী বিশ্লেষণ বলছেন, এরা সব এই পথে, ওরা সব ওই পথে, ওরা এরা উচ্চবিত্ত মানে মধ্যবিত্ত শ্রেণী, আর ওরা অর্থাৎ ওই অসহায় নিরন্ন শ্রমজীবী কৃষক মানুষজন। একদম স্পষ্টত দুটো ভাগ, সচেতনে দুটো ভাগ করলেন। আমরা জানি, বারবার মনে করছি, যে সময়টা 1943-এর বাংলার বুকে তখন ঘনিয়ে এসেছিল মন্বন্তরের করাল ছায়া। সেই মন্বন্তরের মাঝে খাবারের সন্ধানে গ্রাম থেকে মানুষ শহরে এসে পৌঁছেছিল, আর শহরেরও নিরন্ন মানুষ জমেছিল পথে পথে। সেই সময়ে যারা উচ্চবিত্ত নাগরিক মানুষ, তারা কালোবাজারের মাধ্যমে মুনাফা লুটেছিল, আর মধ্যবিত্ত মানুষ তারা বিব্রত ছিল, তারা সমস্যার সমাধানে সচেষ্ট হয়নি, কেমন একরকম উদাসীনতায় যেন দূরে সরেছিল। তাই মধ্যবিত্ত মানুষকেই তীব্র ব্যঙ্গ করছেন কবি, ব্যঙ্গক্লিষ্ট করছেন। শহরের পথে পথে যে ক্ষুধাক্লিষ্ট মানুষের কালো ছায়া, তাদের সম্পর্কে কবি এখানে বলছেন। কবি অন্যত্রও বলেছেন, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। ব্যঙ্গ করছেন, সব থেকে যারা অন্ধ, যারা চোখ বন্ধ করে আছে বা অন্ধ, চোখে দেখতে পায় না, তারাই সব থেকে দৃষ্টিমান। এমন যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। অর্থাৎ এরাই জগৎকে চালাচ্ছে, যাদের মনে প্রেম, প্রীতি, ভালোবাসা অর্থাৎ মানুষের মনুষ্যচিত সংবেদনশীলতা নেই। তো এখানে কবি বলছেন, এরা সব এই পথে, ওরা সব ওই পথে। মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। পরস্পরের একটা বিপরীত, বৈপরীত্য সূচক যে শব্দ, তা কিন্তু একদম পরপর ব্যবহার করলেন। মধ্যবিত্ত মোদির, মোদির মানে মত্ততা, মদিরতা মানে কোনো কিছু নেশাদ্রব্য গ্রহণ করার পর যে মত্ততা হয়, তখন মানুষ ভালো মন্দর তফাৎ বুঝতে পারে না, সে নিজেকেও চিনতে পারে না, সে সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়। মধ্যবিত্ত মোদির নেশাদ্রব্য এই মধ্যবিত্ততা। আমি তো ভালো আছি, আমার দেওয়াল তো এখনো পিঠ ঠেকেনি, দেওয়ালে পিঠে ঠেকেনি, আমার আমার পিঠ এখনো দেওয়ালে ঠেকেনি। এই যে পিপু ফিসু মনোভাব, পিঠ পুড়ছে ফিরে শুই, তার থেকে তো পিপু ফিসু, এটাকেই বলেছেন কবি মধ্যবিত্ত মদিরতা। কি অসামান্য একটি শব্দ, জীবনানন্দীয় শব্দ, একেবারে তার সৃষ্ট শব্দ। মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে, আমরা বেদনাহীন। মধ্যবিত্ত মদিরতায় আমরা আরামে থাকি, অর্থাৎ সমকালীন সময়, নাগরিক জীবন, তারা মধ্যবিত্ত মদিরতায় আত্মবিস্মৃত হয়ে থাকে, কিন্তু তারা মনে করে আমরা বেদনাহীন, কিন্তু আসলে অন্তহীন বেদনার পথে। আমার ভাই বোন, রক্তের মানুষ যখন এভাবে শেষ হয়ে যান, আমার প্রিয়জন যখন শেষ হয়ে যান, কে বাঁচায় কে বাঁচে, এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় অসামান্যভাবে দেখিয়েছিলেন যে কিভাবে মানুষ, সংবেদনশীল মানুষ, সে যখন মধ্যবিত্ত মানুষ, সে একরকম ছিল, তারপর সে কিভাবে ওই অসহায় মানুষদের দেখতে দেখতে সে কি করে নিজের স্বস্থান থেকে বিচ্যুত হয়ে গেল। তাই সেটাকে বলছেন কবি মধ্যবিত্ত মদিরতা, অর্থাৎ নিশ্চেষ্ট থাকা, উদাসীন থাকা, সেখানে বেদনাহীন, কিন্তু সেটা সেই বেদনাহীনতা সাময়িক, সে আসলে অন্তহীন বেদনার পথে। এই মজে থাকা মানুষ, আবিষ্ট মনোভাব, তারা অন্তহীন বেদনার পথেই আসলে যেতে বাধ্য হয়। এবারে কবি বলছেন, কিছু নেই তবু এই জের টেনে খেলি,
আবারও সেই জেরের কথা, মানে অর্থাৎ সেই আনন্দের রেশ। অর্থাৎ আগে বলেছিলেন যে ওই যে এক অসামান্য অনাবিল জীবন বোধ আমাদের শতাব্দীর সূর্য শিখিয়েছিল, তার জের টেনে নিয়ে চলি। আর এখন এই জের কিছু নেই, অর্থাৎ সত্যি মানুষের প্রাণ শক্তি নেই, তবুও সেই জের, কিসের জের? ওই একদিন ভালো ছিলাম, ভালো থাকবো, আমার তো কিছু অসুবিধা হয়নি, সেই জের টেনে নিয়ে খেলি। একে খেলা বলেছেন, একে বাঁচা বলেননি। বলেছেন সেই জের টেনে নিয়ে খেলি। খেলে তো শিশুরা, তারা কিছু বোঝে না, তারা জীবনের নকল করে খেলে বা আনন্দ করে। কিন্তু কিচ্ছু না থাকতেও যে মানুষ খেলে, সে মানুষকে কি মানুষ বলা যায়? কবি বলছেন, সূর্যালোক প্রজ্ঞাময় মনে করে হাসি। সূর্যের আলো থেকে আমরা মুক্তি পাবো, প্রজ্ঞাময় জ্ঞানবান সূর্যালোক, সেটা মনে করে হাসি। আসলে তার স্মৃতিতে আছে, সেটা মনে করে আমরা হাসি। সময়ের মর্মমূলে অন্ধকারাচ্ছন্নতা, সে কথাই কবি বলেছেন। তমসা থেকে মুক্তির পথ কিভাবে তাহলে তিনি চিহ্নিত করছেন? বলছেন, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। মৃগনাভি, কস্তুরী মৃগ, তার নাভিতে একরকম সুগন্ধি থাকে, ওটাকেই বলে কস্তুরী। তার থেকে সুগন্ধি তৈরি হয়, আতর তৈরি হয়। তো কস্তুরী মৃগ তার নাভি থেকে, পূর্ণ বয়স্ক যে কস্তুরী মৃগ, তার নাভি থেকে উৎপন্ন ওই যে সুগন্ধ, সেজন্যই সে কিন্তু শিকারীর কাছে ধরা পড়ে যায়, বা তাকে অন্য জীব, বাঘ, চিতাবাঘ যে শিকার করে, তার ওই গন্ধ খোঁজ পেয়ে কিন্তু শিকার করে। আপনা মাংসে হরিণা বৈরী, চর্যাপদে তোমরা পড়েছো, শুনেছো। তো সেই রকম কস্তুরী মৃগ নিজের মৃগ নাভি, তার নাভিতে যে গন্ধ আছে, সেটার জন্যই সে ধরা পড়ে যায়। কিন্তু সেটাতেই সে আনন্দিত হয়ে উৎফুল্ল হয়ে থাকে যে আরে আমার তো কি সুন্দর নিজের শরীরে গন্ধ। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে ঘুরে বেড়ায়, সেই গন্ধে আপনা গন্ধে আপনি মাতোয়ারা হয়ে, কিন্তু সেই গন্ধের জন্যই কিন্তু সে শিকারীর চোখে ধরা পড়ে যায়। আর এখানে কবি বলছেন, জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে, এই অন্ধকার চেতনার অন্ধকার, মহানগরীর মৃগ নাভি ভালোবাসি। মহানগরীকে সে জীবিত বা মৃত রমণী, রমণী কথাটা ব্যবহার করছেন, অর্থাৎ দেহগত সৌন্দর্যের কথাটা, যার সাথে রমণ শব্দটা জড়িত। তিনি খুব তীক্ষ্ণ একটা কষাঘাত ব্যঙ্গের এখানে হানছেন যে এই যে মহানগরীর জীবনযাত্রা, সেখানে মজে আছে মধ্যবিত্ত মানুষ, তারা জীবিত বা মৃত রমণী যাই হোক না কেন, মৃত মানুষের সঙ্গে তো সঙ্গম সম্ভব নয়, মিলন সম্ভব নয়, কিন্তু যে মানুষ আত্মরতিতেই মগ্ন, সে ওই মৃগনাভি, যেমন মৃগনাভির আত্মরতিতে মগ্ন, সেই রকম করেই সে নিজেকে নিয়েই, নিজের সুখটুকু চরিতার্থ হলেই মনে করে জীবন সম্পূর্ণ হলো। সেই আত্মকেন্দ্রিকতা, সেই স্বার্থপরতার কথা বলছেন। নগরের নাগরিক মানুষের যে ভোগ বাসনা, সেই চরিতার্থতাই মানুষের জীবনের অনিষ্টকে অনিষ্ট করছে, সে কথা বলছেন। বলছেন, তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? তাহলে এই যে আমরা এত বড় বড় কথা বলি, সব থেকে কিন্তু শিক্ষা দীক্ষা সব দিকে মধ্যবিত্ত মানুষই চিরকাল এগিয়ে গেছে। আমরা 19 শতকের যদি শিক্ষা দীক্ষার দিকটা দেখি, পড়াশোনা, যারা গবেষণা করেছেন, বই লিখেছেন, কলেজে পড়েছেন, ডাক্তারি পড়েছেন, তারা বিরাট ধনী মানুষের ছেলেপুলে তেমনটা নন, বা হলেও তারা সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের মতন করে পড়তে চেয়েছেন। মধ্যবিত্ত মানুষই লেখাপড়া শিখেছিল, তারাই নবজাগরণের সত্যিকারের উদ্গাতা হয়েছিল। তারা, তার মানে তিমির বিলাসী নয়, তারা তিমির বিনাশী। আসলে এই তিমির মানব সভ্যতার মর্মমূলে যে অন্ধকার, চেতনার যে অন্ধকার, তাকে বিনাশ করতে চেয়েছেন। কিন্তু তারপরে তারা কি করে এত আত্মমগ্ন হলেন, এত স্বার্থপর হলেন? তাই বলছেন যে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা কি আসলে এই অন্ধকারকে বিলাসিতা বলে বিমর্ষ, ওইটাই একটা ভালো লাগা, সেটাই আমরা মজে আছি, সেটা থেকে উত্তীর্ণ হওয়ার কোনো চেষ্টা আমরা করব না? তারপরের লাইনেই বলেছেন, আমরা তো তিমির বিনাশী হতে চাই। নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই তার উত্তর খুঁজে দিচ্ছেন আমাদের। আমরা তিমির বিলাসী নয়, আমরা তিমির বিনাশী হতে চাই। আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিনাশী। শেষ লাইনটাতে একদম স্পষ্টত নিজের মনের কথা, নিজের সিদ্ধান্তের কথা জানালেন যে আমরা তো তিমির বিনাশী, আর কোনো কথা নয়। আমরা সত্যি, আমরা মধ্যবিত্ত উচ্চবিত্ত সব মিলিয়ে এই আমরা সমগ্র মানুষ সমাজ,
মানুষ চলে গেলেও মানব থেকে যায় তবু, এরকম কথা বলেছিলেন জীবনানন্দ। আমরা তাই দেখলাম সমস্ত আক্ষেপের কথা বলেও শেষ পর্যন্ত ইতিবাচকতায় পৌঁছে দিল এই কবিতা। বলছেন আমরা হতে চাই শুধু নয়, যা হয়েছি সেটাই শেষ কথা নয়, আমরা তো তিমির বিনাশী, আমরা আনন্দ থেকে আসি, আনন্দে লীন হই। উপনিষদ আমাদের সেই শিক্ষা দিয়েছে। আর এখানে কবি জীবনানন্দ বলছেন আমরা তো তিমির বিনাশী। এমন কথা সমসাময়িক লেখক, কবি, শিল্পী তাদের চর্যায় তো দেখাই যায়। আর তার কিছু পরে আমরা বিখ্যাত সুরকার গীতিকার সলিল চৌধুরীর গানেও দেখেছি সেই তিমির বিনাশের কথা। তিনি অবশ্য 1950 সালে তিনি দেখিয়েছিলেন, এই গানটি রচনা করেছেন। একটি গান তোমাদের একটু অংশ শোনাবো, সবটা শোনাতে পারবো না। গানটি আমাদের জন্য গেয়ে দিয়েছেন ডক্টর আরাত্রিকা ভট্টাচার্য। তিনি সমাজবিদ্যার অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। বর্ধমানের সেন্ট জেভিয়ার্স কলেজে সমাজতত্ত্ব বিভাগের তিনি বিভাগীয় প্রধান, এবং এই মুহূর্তে কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গেই অন্যতম প্রিয় একজন সঙ্গীতকার, সঙ্গীত শিল্পী। তাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেখতেও পাই, শুনতেও পাই। সেই আরাত্রিকা ভট্টাচার্য এই গানটি আমাদের জন্য একটুখানি গেয়ে শুনিয়েছেন। তোমাদের সেই অংশটা শোনাবো। আর গানের ইতিহাসটা তার আগে একটুখানি বলে নি যে আমরা শুনবো ও আলোর পথযাত্রী এই গানটি রচনা করেছিলেন এবং সুর দিয়েছিলেন সলিল চৌধুরী। 1949 সালে এই গানটি তিনি রচনা করেছিলেন। আমরা দেখছি 1948 সালে 7টি তারার তিমির এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল প্রায় সমসময়ে। দেখো 1939 সালে এই গানটি তিনি রচনা করেন, যা ভারতীয় গণনাট্য সংঘের একটি উল্লেখযোগ্য গান হিসেবে পরিচিত। এই গানটি মূলত 1950-এর দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের জীবনের কথা এবং তার থেকে উত্তরণের কথা বলে। দেবব্রত বিশ্বাস এবং সুচিত্রা মিত্রের মতো কালজয়ী শিল্পীদের কণ্ঠে গানটির প্রথম গীতি প্রকাশ ঘটেছিল। তবে আজ আমরা এই গানটির অংশ বিশেষ শুনে নেব আরাত্রিকা ভট্টাচার্যের কণ্ঠে। আর তারপরে গানটার অংশ বিশেষ শুনবার পর তারপরে আমরা আজকের কবিতার বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে একটু শুনে নিই আমরা গানটি। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না, এ বালু চরে আসার তরণী তোমার যেন বেদনা। আমি শ্রান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত যে এই সান্ত্বনা, তবু ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তোরণ দাও হানা। আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। আহা বুক ভেঙে ভেঙে পথে নেমে শোনিত কণা, কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা। আর কত দূর ওই মোহানা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনাকে পার হলেই পাবে জনসমুদ্রের ঠিকানা। আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। ও
আমরা শুনলাম, এবার আমরা কয়েকটি নমুনা প্রশ্নে যাব। তোমরা তো শুনলে, নিশ্চয়ই মিলিয়ে তোমরা দেখে নেবে গানটা তোমাদের আজকের পাঠ্যের সঙ্গে কতটা সমানুভূতিশীল। সহানুভূতি বলবো না, বলবো সমানুভূতি। এমপ্যাথি কতটা এলো, কারণ গ্রেট ম্যান থিংস অ্যালাইক, তাই না? সলিল চৌধুরী আমাদের চিরশ্রদ্ধেয় সুরকার গীতিকার, তার গানে আমরা তিমির হননের গান জীবনানন্দের এই কবিতাটি প্রায় সম মনোভাব দেখলাম, একটু অন্যরকম কিন্তু দেখলাম। এবার আমরা নমুনা প্রশ্নে যাব। তার আগে তোমাদের বলি, এটা তো 4th সেমিস্টার, চতুর্থ সেমিস্টারে তোমাদের লিখতে হবে একটি কবিতার উত্তর লিখতে হবে, একটি গদ্যের, একটি কবিতার, এরকম করে 5 নম্বরের, সর্বাধিক 5 নম্বর তোমাদের জন্য দেওয়া থাকবে। প্রশ্ন থাকবে 5 নম্বরের, 2+3 বা 3+2 বা সম্পূর্ণ 5 নম্বরের, আর কম বেশি 150 শব্দে তোমাদের উত্তর লিখতে হবে। এখানে কিন্তু এমসিকিউ থাকবে না। আমি নমুনা প্রশ্ন তোমাদের জন্য এনেছি, দেখো। হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল, কার কথা বলা হয়েছে? কবির মন্তব্যটি বিশ্লেষণ করো। হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল, এখানে 2 আছে, কার কথা বলা হয়েছে, আর পরের অংশটা কবির মন্তব্য বিশ্লেষণ করো। তোমরা কবিতা থেকে এতক্ষণ যা আমরা পড়লাম সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারবে যে সেই প্রথম যুগের জীবন যখন শুরু হয়েছিল সেই সময়কার কথা বলা হয়েছে, সেই প্রথম সভ্যতার কথা বলা হয়েছে, সেই অংশটুকুই বলা হয়েছে। এবং জীবনকে শিখে নিতে চাওয়া কি সেটা আমি বলেছি, আরো তোমরা সুন্দর করে নিজের ভাষা এটা লিখবে। তারপরের প্রশ্ন, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো। কোন সব রীতির কথা বলা হয়েছে? ওই যে অনাবিল জীবনযাত্রার কথা, যখন আকাশের মতো ছিল দৃষ্টি, যখন মানুষ অনাবিল হাসি খেলাতে তার জীবন কাটাতো, সেই স্মরণীয় উত্তরাধিকারের কথা, সেই রীতির কথা। আর সেগুলিকে মৃতের চোখের মতো কেন বলেছেন? কেননা যে সময়কার কথা, যে সময়ে এই কবিতাটি রচনা হয়েছে, সেই সময়ে তা মৃতের চোখের মতো, তাতে কোনো আলো নেই, অনাবিলতা নেই, হাসি খেলা নেই, তা যান্ত্রিক সেই সময়কার কথা। সেটা সুন্দর করে নিজের ভাষায় লিখবে। 3 নম্বর প্রশ্ন, সেই জের টেনে আজও খেলি, এখানে কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। খেয়াল করো ছেলেমেয়েরা, সেই জের টেনে আজও খেলি, এটা একেবারে প্রথম পৃষ্ঠায় কবিতার প্রথম দিকে বলা হয়েছে, সেই জের টেনে খেলি, আর কবিতার শেষের দিকেও বলা হয়েছে সেই জেরের কথা, সেইটা কিন্তু একটা আলাদা লাইনে বলা হয়েছে। এইটা একটুখানি দেখে নিও যে সেই জের টেনে আজও খেলি, 2 বার বলা হয়েছে কথাটি। তবু এই জের টেনে খেলি, এটা ছিল প্রথম দিকে, আর শেষের দিকে সেই জের টেনে আজও খেলি। তাহলে এইটা তোমাদের খেয়াল করতে বলছে, এটা কিন্তু একেবারে শেষ অংশে রয়েছে, সেই জের টেনে আজও খেলি। কিসের কথা বলা হয়েছে? সেটা মধ্যবিত্ত মদিরতা, সেই সময়কার কথা। এরপরে 4 নম্বর প্রশ্ন, সূর্যালোক নেই তবু সূর্যালোক মনে হলে হাসি। সূর্যালোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন, আর মন্তব্যটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, এটাও তোমরা কবিতা থেকে পেয়ে যাবে, যেভাবে এতক্ষণ পড়লাম। আর ওই 150 শব্দের মধ্যে 2+3 এভাবেই রয়েছে, এভাবে তোমরা লিখবে। শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ, পরের প্রশ্ন, শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে, কি দেখে, তাদের বিমর্ষতার কারণ কি, সেটাও ব্যাখ্যা করেছি, তোমরা নিজের ভাষায় লিখো। 2+3 রয়েছে। তারপরের প্রশ্ন, বেদনাহীন অন্তহীন বেদনার পথে, কারা বেদনাহীন, কেন, সেটাও এইভাবে লিখবে। কবিতার দ্বিতীয় অংশ থেকে এই প্রশ্নই রয়েছে। আর মহানগরীর মৃগনাভি ভালোবাসি, খুব তীব্র ব্যঙ্গ জীবনানন্দের এই কবিতাটির শেষাংশে রয়েছে, সেটা ব্যাখ্যা। এটার মধ্যে কোনো ভাগ নেই, ব্যাখ্যা করো বা তাৎপর্য লেখো, লিখলে সেটা পুরোটাই একটাই উত্তর লিখতে হবে। 5 নম্বর রয়েছে, সর্বাধিক 5 নম্বরের উত্তরই তোমাদের এই প্রশ্নগুলো লিখতে হবে, এবং অনধিক 63 শব্দের মধ্যে। এছাড়াও আরো তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই কবিতাটি সার্থ গীতি কবিতা বলা যায় কিনা, আধুনিক গীতি কবিতা বলা যায় কিনা, সেটাও তোমরা একটুখানি জেনে রাখতে পারো যে প্রাচীন গ্রিসে সেই সময় লায়ের বা বিনা সহযোগে বাদকরা গান গেয়ে পথে পথে বেড়াতেন, সঙ্গীত প্রকাশ করতেন, এই তাদের মনের কথা, একান্ত ব্যক্তিগত অনুভব, সেখান থেকে লিরিক বা গীতি কবিতার সৃষ্টি। অর্থাৎ যিনি কবি তিনি তার মর্মের কথা
নিজের ভাষায় নিজের ভাবে বলে যান, একান্ত অনুভবী কবিতা সেসব, একান্ত ব্যক্তিগত অনুভব। কিন্তু আধুনিক গীতি কবিতা যেসব, তাতে শুধুমাত্র কবির নিজস্ব অনুভব তা তো থাকেই, তারই সঙ্গে থাকে বৃহত্তর জীবনের কথাও। সেখানে সেই গীতিকবি মূল বিষয় তার নিজের অনুভব এবং বৃহত্তর মানব গোষ্ঠীর কথা সেখানে থাকে। আশা নিরাশার আড়ালে তার নিজের মনোভাব তিনি ব্যক্ত করেন। এইখানেও আমরা দেখলাম কবি নিজের বিশ্বাস অনুভবের দিক থেকেই বললেন, কিন্তু সমকালকে ছুঁয়ে গেলেন। ইতিহাস সচেতন, কাল সচেতন কবি গানের ধ্রুপপদের মতো বারে বারে তিমির বিনাশের কথা এনেছেন। তাই এই কবিতাটি আমরা বলতে পারি যে এই রোমান্টিক যে আত্মমগ্নতা, সেখানে নিজেকে আলোয় ফেরার জন্য মানব গোষ্ঠীকে বারে বারে যে ডাক দিয়েছেন, গানে ধ্রুপপদের মতো ঘুরে ঘুরে যা এসেছে, ক্ষমতা লিপ্সু যে আত্মকেন্দ্রিক সমাজ, তার সেখান থেকে মুক্তি পেতে মানুষের শুভ চেতনায় আস্থা রেখেছেন কবি। আমরা দেখতে পাই যে চিত্রকল্পের যথাযথ প্রয়োগ এবং মননের ঔজ্জ্বল্যে এটি বাংলা গীতি কবিতার এক অনন্য সম্পদ। আমরা বলতেই পারি যে এই কবিতাটি এক সুন্দর গীতি কবিতা। এই আরো নানান রকম প্রশ্ন তোমরা নিশ্চয়ই দেখতে পারো। তোমরা বিভিন্ন রকম প্রশ্নপত্র বা তোমাদের ক্লাসে যখন পড়ানো হবে বা নিজেরা পড়বে, তখন প্রত্যেকটি লাইন থেকে কিভাবে প্রশ্ন হতে পারে নিজেকে প্রশ্ন করবে, এবং প্রত্যেকটি লাইন যদি বুঝে বুঝে পড়ো, জীবনানন্দের 7টি তারার তিমির কাব্যগ্রন্থের অন্যান্য কবিতা যদি পড়ো, সমসময়ের কবিতা তো সব, তখন কিন্তু তোমরা এই কবিতাটি আরো ভালো করে বুঝতে পারবে। আমরা যত পড়ি তত শিখি, তাই না? তাই পাঠ্য কবিতা খুব ভালো করে মন দিয়ে খুঁটিয়ে তোমরা পড়বে। প্রতিটি শব্দের অর্থ, কবির উচ্চারণ, তার প্রতীক, বাক প্রতিমার ব্যবহার, এগুলি তোমরা ভালো করে বুঝতে পারবে। তার কবিতা আরো পড়লে আমি আশা করবো আমার ছেলেমেয়েরা এই ছোট্ট গণ্ডির মধ্যে না আটকে রেখে নিজেদের মাঝে মাঝে পাতা উল্টে 7টি তারার তিমিরের অন্যান্য কবিতাগুলিও পড়বে। তোমরা নিয়মিত লেখার অভ্যেস করো, কারণ কবিতা পড়তে যতটাই ভালো, লিখতে গেলে একটু গন্ডগোল হয়। কি লিখলাম আর কি লিখলাম না, নিজেদের সংশয় থেকে মুক্তি পেতে নিজেরা লিখবে, বারবার লিখবে, অভ্যেস করবে। আশা করি খুব ভালো হবে তোমাদের পরীক্ষা। অনেক শুভেচ্ছা রইল। আজকে এই পর্যন্তই।